আজ কিন্তু ঠিক করলে না তোমরা। তোমাদেরকে আমি কোর্ট পর্যন্ত নিয়ে যাব, রাস্তায় নামিয়ে আনবো তোমাদের। চলো এখান থেকে। রাস্তায় তোকে আজকে পাগল হয়ে গেছিস? বসে এখানে। আমি আমার মা, বাবা, দাদা সবাইকে মেরে ফেলেছি। আমি মেরে ফেলেছি সবাইকে। আমি মেরে ফেলেছি সবাইকে। আমি মেরে ফেলেছি সবাইকে। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাকে দেখাতে চলেছি অন্যায়ের এমন এক ভয়াবহ দৃশ্য যা গোটা দেশকে অবাক করে দিয়েছিল। এই গল্প হলো বিহারের পাটনা শহরের, যেখানে এক সম্ভ্রান্ত পরিবারের 5 জন লোককে নৃশংসভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর কারণ কি হিংসে ছিল, নাকি টাকার লোভ, না অন্য কিছু? জানার জন্য যাব আজ থেকে 15 বছর পেছনে। মা, আমি তরকারি বসিয়ে দিয়েছি, আটা মাখছি, এবার রুটিও করে ফেলবো। ঠিক আছে, তাড়াতাড়ি রুটিগুলো বানিয়ে ফেল, বাবার খাবার সময় হয়ে গেছে। আরে জলটাও তো গরম হয়ে গেছে, যা গিয়ে দাদাকে দিয়ে দে, আর তারপর তরকারিটা নামিয়ে দিবি, বুঝেছিস? ঠিক আছে। দাদা, এই যে তোমার গরম জল। শুধু গরম জল রেখে দিলেই হবে? ঠান্ডা জল কে মেশাবে? দাদা, তুমি মিশিয়ে নাও না, আমার অনেক কাজ আছে। আমার কাজে না বলছিস তুই? দাদা ছাড়ো, তরকারি পুড়ে যাবে। আমার কাজে না করলি তো? এবার দেখ আমি তোর কি অবস্থা করি। এবার দেখবি মজা। খুব শয়তানি শুরু করেছিস, তাই না? বাবা, বাবা, আমি কি দোষ করেছি? দেখেছো, একে আমার ছেলেকে বিরক্ত করছে, তার উপর আবার জিজ্ঞাসা করছে যে আমি করেছিটা কি। বাবা, আমি ওকে গরম জল দিতে বলেছিলাম,
দেখেছো নিজের ওই রকম রূপ বলে আমার ছেলেটাকে পুড়িয়ে মারার চেষ্টা। মনে মনে শয়তানি বুদ্ধি পুষে রেখেছিস না? বাবা, দাদা ঠিক বলেছে। আমি নিজেও দেখেছি দাদার গায়ে গরম জল ঢেলে দিতে। আর বাবা জানো, কালকেও আমাকেও ধাক্কা মেরেছিল। কি? মিথ্যে কেন বলছো? আমি কখন ধাক্কা দিলাম? মা, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। শোনো মিনা, আমি বলে দিচ্ছি, ওকে বোঝাও এখনো, তা না হলে একদিন আমার ছেলে মেয়েকে মেরেই ফেলবে। মা, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। তুই যদি কিছু নাও করিস না, তাহলেও কিছু না কিছু গন্ডগোল হয়েই যায়। আরে তুই তো জন্মেছিসই অপয়া হয়ে। দাদা, হুম, ওই আপনার একটা সাইন লাগবে, আসলে গোডাউনে মালগুলো পড়ে আছে তো, পাঠাতে হবে। দিচ্ছি। আরে নিয়ে যাও ওকে আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও ওকে। আরে কোথায় সাইন করতে হবে? কি চল। এটা? এখানে করে দিন দাদা। নাও না মা। হুম হুম রূপা, তোমার উপরে যে অত্যাচার হচ্ছে আমার একদম ভালো লাগে না, কিন্তু আমি তো কিছু করতে পারবো না। এখন বর্দার সামনে তোমাকে যদি বাঁচাতে যেতাম, তাহলে আমাকেও 2-4 ঘা লাগিয়ে দিত। এটা তো আমি বুঝতে পারি কাকা, কিন্তু মা তো আমার নিজের। কিন্তু মা কেন বাবা দাদার মতো সৎ মায়ের মতো আচরণ করছে? আরে এটা তো আমিও কিছু বুঝতে পারছি না। জানি না বৌদি এমন কেন করে। দেখো না মা, এত বড় সম্পত্তি রেখে গিয়েছেন তোমার বাবা তোমার জন্য, তবুও জানি না বৌদি এরকম করে কেন। ছাড়ো সব কথা, তুমি যখন বড় হয়ে যাবে এই পুরো সম্পত্তি তোমার নামে হয়ে যাবে, তখন ওদের মজা দেখাবো। এবার হাসো। রূপা, রূপা, যাও ভেতরে যাও। কি হয়েছে বাবা? নিকুচি করেছে তোর বাবা। বিষ দিয়ে মারতে চাইছিস আমাকে? তুই আমার খাবারে এত নুন দিয়ে দিয়েছিস। আজ আমি তোর কিছু একটা ব্যবস্থা করে তবে ছাড়বো। ভুল করলে আমি কি শাস্তি দিই মনে আছে তো? যা নিয়ে আয়। তোমার সাহস হয় কি করে আমার মেয়ের জিনিসে হাত দেওয়ার? বলো। বাবা, এর না খুব হিংসা হয় আমাকে এরকম সাজতে দেখে। তাই জন্যই বাবা আমার এত দামি ফাউন্ডেশন ফেলে ভেঙে দিয়েছে। বাবা, এটা সেই ফাউন্ডেশনটা যেটা তুমি দিল্লি থেকে আমার জন্য নিয়ে এসেছিলে, আর সেটা নষ্ট করে দিয়েছে। দেখছো কি, তুমি আমার ছেলে মেয়েদের মতো হতে চাও? নিজের মুখটা ভালো করে দেখেছো? কোথায় তুমি আর কোথায় এরা? এদের দুজনের শরীরে আমার রক্ত বইছে। 7 জন্ম তপস্যা করেও এইরকম হতে পারবে না কোনোদিন। পরিষ্কার করছিলাম, হাত লাগার ফলে পড়ে ভেঙে গেছে, ইচ্ছে করে ভাঙিনি আমি। দেখো, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে অজুহাতি দিতে থাকবি নাকি ক্ষমাটাও চাইবি? আরো ক্ষমা চাইবো নাকি যাবো এখান থেকে? কথা শোনো।
দাদা, ওই ফোন এসেছিল, মেয়ের বাড়ি সব লোক পরশুদিন আসবেন আমাদের সুরেশকে দেখতে। হ্যাঁ শোনো, পরশুদিন মেয়ের বাড়ির লোকেরা আসছে। ওদের সামনে এমন কোনো ব্যবহার করো না যাতে আমাদের সম্মান নষ্ট হয়। মাথায় ঢুকলো কিছু? আচ্ছা যাও এখান থেকে। শোনো, খুব ভালো করে প্রস্তুতি শুরু করো, খুব ভালো করে। ওনারা বড় পরিবারের। রূপা, দেখো যেভাবে তুমি সহ্য করে চলেছ, দাদা তো ততই জল্লাদ হয়ে উঠছে। তার উপরে আমাকে এমন কাজকর্মে ফাঁসিয়ে দিয়েছে যে আমিও আর ঘরে থাকতে পারি না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যখন 2 বছর আগে আইনানুগভাবে সবকিছু তোমার হয়ে গেছে, তাহলে তাহলে তোমার অংশটা তুমি বুঝে নিচ্ছ না কেন? একটা কথা বলি, দেখো তুমি যদি সত্যি চাও তাহলে 2 দিনে সব পথে এসে বসবে। কাকা, আমি ওদেরকে রাস্তায় নামাতে চাই না। আমি তো শুধু চাই ওরা আমাকে এখানে সম্মানের সঙ্গে থাকতে দিক, ব্যাস। সব ঠিক হয়ে যাবে মা। এখন তুমি মায়ের কাছে কোনো আশা রাখি না। এখন আমি কি করবো কাকা? শুক্লা বাবু, এই যে আমাদের এত বড় বাড়ি দেখছেন, দোকান দেখছেন, অনেক কষ্ট করে করেছি। এখন এই সবকিছুই সুরেশের। আপনার মেয়ে যে আমাদের বাড়িতে আসবে, সে খুবই সুখে শান্তিতে থাকবে। কি বলো মিনা? হ্যাঁ, তাই তো, একদম। প্রীতি, আরে যা গিয়ে একটু দেখ তো, ও চা শরবত নিয়ে এখনো এলো না কেন? হ্যাঁ মা, আমি এক্ষুনি দেখছি। ওই, চা করতে আর কত সময় লাগবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। জানিস মা কতবার জিজ্ঞাসা করেছে? তুই একটা কাজ কর না, লাস্সিটা নিয়ে চল না, আমি চাটা নিয়ে আসছি। আমি তো চা কর না, আমি এটা নেব না। এটা তোর কাজ, তুই নিজেই কর, বুঝলি? আমাকে বলছে আব। বাড়িতে সবচেয়ে বেশি আদর সুরেশই তো পায়। আরে এটা কি করলে? সব চা ফেলে দিলে। দাদা, আপনারা কি কিচ্ছু শেখাননি আপনার কাজের লোককে? কাজের লোক নই আমি, ওর দিদি হই। হ্যাঁ, কি ওর রূপ দেখে তো বোঝা যায় না যে এ বাড়ির বড় মেয়ে। দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আসলে কি দিদি, যারাই আসেন না আমাদের বাড়িতে, তারা সবাই বোকা বনে যান। সবাই মনে করেন যে আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, ও অনাথ, তাই না? অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছেন। এমনিতে দাদার অভ্যেস আছে মানুষের উপকার করার। ভালোই হয়েছে আপনি একজন গরিবকে আশ্রয় দিয়েছেন। আরে দিদি, এসব কথা ছাড়ুন না। নিন, খেতে শুরু করুন। নিন নিন। দেখছো কি, তুমি আমার ছেলে মেয়েদের মতো হতে চাও? নিজের মুখটা ভালো করে দেখেছো? তুই যদি কিছু নাও করিস না, তাহলেও কিছু না কিছু গন্ডগোল হয়েই যায়। আরে তুই তো জন্মেছিস অপয়া হয়ে। এদের দুজনের শরীরে আমার রক্ত বইছে। 7 জন্ম তপস্যা করেও এরকম হতে পারবে না কোনোদিন। ওর রূপ দেখে তো বোঝা যায় না যে এ বাড়ির বড় মেয়ে। নাও, এসে গেছে রূপারানী। আর এর নাম রূপাকে রেখেছে, নাম তো কুরূপা হওয়া উচিত ছিল। আরে ভাই, একটা জিনিস তো আমি বুঝতে পারি না,
এর ছোট বোন একেবারে ডাগর ডগর আর এ একেবারে শুকনো লেবু। আরে কি করছো? দেখুন, দেখুন, ছাড়ো, ছাড়ো, ছাড়ো ওকে। দেখুন ওকে। দ্বিতীয়বার যদি কমেন্ট করিস না, এমন মারবো না যে নাক মুখ কান সব ফেটে যাবে তোদের, বুঝলি? একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। হ্যাঁ, শুনুন, কি হয়েছে? দেখুন আমিও আপনার ক্লাসে পড়ি। আপনি কি আমায় দেখেননি আগে? তাহলে আমি কি করব? দেখুন আমি জানি ওরা আপনাকে আজে বাজে কথা বলছিল, কিন্তু আমার মনে হয় যে আপনার এই এত রাগ এদের কথার জন্য নয়। আপনার অন্য কোনো ক্ষোভ আছে যা আপনি এদের উপরে মিটাচ্ছেন। আর এমনিতেও সবসময় দেখি আপনি রেগে থাকেন। শুধু এটা বলতে চাই যে তোমায় রাগলে একদম ভালো লাগে না। আরে ভীষণ গরম লাগছে। তোমার চুল খোলা থাকলে তোমায় দারুণ লাগে। আচ্ছা তোমার দাদার বিয়ে কবে? পরের সপ্তাহে। কি করলে তুমি এটা দিদি? কি করলে তুমি এটা? নষ্ট করে দিল সবকিছু। মা, মা! চিৎকার কেন করছিস? তুই ফেলেছিস না? কোথায় চোখ ছিল তোর? মা দেখো দিদি কি করেছে। সর্বনাশ! এবার ওখানে আমি কি নিয়ে যাব? কি বা বলবো যে বউয়ের জন্য আশীর্বাদের জোড়াটাও আমরা নিয়ে যেতে পারলাম না, কারণ আমাদের বাড়িতে শত্রু বসে রয়েছে। এসব জেনে বুঝেই করেছে। আজ আমি ছাড়বো না ওকে কিছু। দাদা ছেড়ে দাও না দাদা, আসলে ব্যাপারটা হচ্ছে শুভ কাজে দেরি হয়ে যাচ্ছে। আরে জোড়া খারাপ হয়ে গেছে, রাস্তায় না হয় আর একটা শাড়ি কিনে নেবো। ঠিক আছে, আরে একটা কথা শোনো আমার। সবাই বরযাত্রী যাবে, কিন্তু এ বরযাত্রী যাবে না। শুনেছো তোমরা? বাকি সবাই চলো, চলে এসো। সত্যি তুই একটা অপয়া। জন্মের 1 বছরের মধ্যেই নিজের বাবাকে খেয়ে এবার আমার জীবনটা নষ্ট করছিস। এই যে তুই না, যেখানে যে কাজেই যাস সেই সমস্ত জায়গায় সর্বনাশ হয়। আরে বৌদি ছেড়ে দাও না, দেখো দেরি হয়ে যাচ্ছে, চলো। আমার না আর সহ্য হচ্ছে না। এই বাবা দাদা বোন এরা তো আমার নিজের নয়, কিন্তু আমার মা, সে তো আমাকে জন্ম দিয়েছে।
তার কাছেও আমি খারাপ? আর এই যে বৌদি এসেছে না, এদের থেকে 4 গুণ বেশি। কেন, কি হয়েছে? দুবার খাবার নিয়ে গেছিলাম ওর ঘরে। ছাড়ো ছাড়ো না। আরে আসলে খাবারটা তুমি কি করছো এখানে? তাহলে বাচ্চা তুমি ঘরে ঢোকার আগে নক করতে পারোনি? হ্যাঁ, আসলে দরজাটা খোলা ছিল তাই আমি চলে এসেছি। জল খাবারটা দিয়ে বেরিয়ে যাও এখান থেকে। বেরাও এখান থেকে। এগুলো দেখে মনে হয় কি আমি সবাইকে মেরে ফেলি আর নিজেও মরে যাই। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ফালতুদের তুমি কেন মারতে যাবে? আমি তো আছি তোমার সঙ্গে। এই যে শোনো, এক কাপ চা নিয়ে এসো না, খুব ইচ্ছা করছে আমার। দেখো, এখন ঝাড় দিয়ে আবার মুছতেও হবে ঘরটা আমাকে। বাসন মাজা, কাপড় কাচা সব আছে। তুমিও তো বসে আছো না, নিজে গিয়ে এক কাপ বানিয়ে নাও না। খুব অহংকার তোমার না? এমন টাইট দেব না তোমাকে, সব অহংকার তোমার একবারে বেরিয়ে যাবে। এই তুই এদিকে আয়, বার কর আমার পয়সা। পয়সা বার কর আমার। কিসের টাকা? আমি কেন নেবো তোমার টাকা? আচ্ছা, কিসের টাকা? তুই আমার ঘরে গিয়েছিলিস। হ্যাঁ, তো আমি তো ঝাড় দিতে গেছিলাম। তোমার মিসেস তো ছিল ওখানে। আজ সকালবেলা টেবিলের ড্রয়ারে পুরো 20,000 টাকা রেখেছিলাম আমি। আমার স্ত্রী তো পয়সায় হাত দেবে না, তাহলে অতগুলো টাকা কোথায় গেল? তাহলে আমার মাথাটা খেও না, আমি জানি না তোমার টাকা কোথায়। এখন এখান থেকে যাও। দেখো তোমায় আমি বলছি, ভালোই ভালোই বলে দাও, নাহলে একটা থাপ্পড় মেরে না। এই থাপ্পড়ের কথা কিন্তু বলবিও না, না হলে কিন্তু ঠিক হবে না। আমার মাথাটা খেও না বলে দিচ্ছি, যাও এখান থেকে। ধমকাচ্ছিস আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখি কি করতে পারিস তুই আমার। তোমার লজ্জা করে না তাই না? আমি তোমার দিদি হই আর তুমি কাপড় ছেড়ে আমার। হ্যাঁ, ছিঁড়েছি তোর কাপড়। আর তুই আমার কোনো বন্টন নোস না। আমার বাবা তোর বাবা, আর না তোর মা আমার মা। তার মানে যে তোমার মা হবে না, দিদি হবে না, তার কাপড় জামা ছিড়বে তুমি? হ্যাঁ, গিয়ে দেখাচ্ছি তোমার এই আচরণটা তোমার বাবাকে, ঠিক আছে? তারপর সে তোমার কি অবস্থা করে সেটা তুমি দেখো, ঠিক আছে? এই দেখো কি করেছে তোমার ছেলে। ধর্ষণ করার চেষ্টা করছিল আমাকে। কি করছো তুমি? ধর্ষণ, তাই না? তুমি কি জানো যে ধর্ষণ কাকে বলে? আমার ছেলের উপর দোষারোপ করছো। আমি তোমাকে শেখাবো যে ধর্ষণ কেমন করে হয়। এসব কি হচ্ছে এখানে?
হ্যাঁ? আমার এই অবস্থা দেখেও তুমি জিজ্ঞেস করছো যে কি হচ্ছে? নিজের স্বামীকে জিজ্ঞেস করো না। আরে ওসব বাজে কথা বলছে। দেখো দেখো কি অবস্থা করেছে আমার। কি? আরে আমার ছেলের ওপর ধর্ষণের অভিযোগ করছে। তাই আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, তো তো দেখো, আরে নিজের বাবাকেই মেরে বসলো। ব্যাস, আর একটাও মিথ্যে কথা না। আজ আমার বিশ্বাস হয়ে গেল যে তোমার মতো একটা লোক আমার বাবা হতেই পারে না। কারণ কোনো বাবা যতটাই নিচে নামুক না কেন, নিজের মেয়েকে এটা শেখাবে না যে ধর্ষণ কি করে করতে হয়। এই কি সব বাজে কথা বলছো? হ্যাঁ, তুমি পিছনে কেন সরে যাচ্ছ? হ্যাঁ, একটা বাবা নয়, অন্তত একজন পুরুষ হয়ে এটা তো স্বীকার করো যে কি করছিলে তুমি। ব্যাস মা, এরা তো আমার নিজের কেউ নয়, কিন্তু তুমি তো আমার নিজের মা। তুমি কেন এরকম ব্যবহার করো আমার সঙ্গে? তুমি কি জানো এই কথাটা আমি আজ অবধি বুঝতে পারিনি। এই দেখো, আজ তো আমার স্বামী আর শ্বশুর মশাই কেউ ছাড়লো না। কোথাকার পরি ভাবো তুমি নিজেকে? আরে তোমাকে তো কোনো পুরুষ চোখ তুলে দেখাই পছন্দ করবে না। রূপা ছোটবেলা থেকে শুধুমাত্র অপমানিতই হয়েছে, যার ফলে ও আস্তে আস্তে এমন এক পরিস্থিতির সম্মুখে এসেছে যেখানে ও আস্তে আস্তে ওর উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে উল্টো প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে। লালসি এবং সুরেশ যা করেছে তা খুবই ঘৃণ্য একটা কাজ। এবং অন্যদিকে রূপার মায়ের একটি ভাবনা যে ও অপয়া। এই সব কিছু মিলিয়ে রূপার মধ্যে যে ঘেন্নার আগুন জ্বলছিল সেটাকে আরো বাড়িয়ে দেওয়া হলো, এবং এর পরিণাম খুবই ভয়ঙ্কর হতে চলেছিল। এখন যখন লজ্জা, ঘেন্না, ভয়ের সব সীমানা পেরিয়ে গেছে, তো এর পরের পদক্ষেপ কি হবে রূপার? কি হতে চলেছিল? রূপা, কি হলো? রূপা, কি হয়েছে? রূপা, কি হয়েছে? সব ঠিক আছে তো? তুমি ওকে পছন্দ করো না? কি বলতে চাইছো? তো তোমার কাছে কি আমি কুৎসিত? রূপা, এসব এসব না না, বলো আমাকে। তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ, এগুলো সত্যি নয়। বিয়ে করবে আমাকে? আজ থেকে তোমরা দুজন আইনগতভাবে স্বামী স্ত্রী। তোমাদের অনেক অনেক অভিনন্দন। আরে ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, সারা জীবন সুখে থেকো। কাকা, ছোট থেকে আজ পর্যন্ত তুমি সব সময় আমার সঙ্গে ছিলে। আমি যতটা যা পেরেছি চেষ্টা করেছি। আমার তো মনে হয় যে এবারে সময় এসেছে ওদের সবাইকে তোমাদের বিয়ের কথা বলে দাও। কাকা, আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই জন্য তোমাকে ছাড়া আমি আর কাউকে কিচ্ছু বলিনি। এ আবার কি সব কথা বলছো? আরে ওই বাড়িতে তোমার অধিকার আছে, নিজের অধিকার কি তুমি বুঝে নেবে না? কাকা, আমি তো তোমাকে আগেও বলেছি যে আমার ওই বাড়ি, ওখানকার সম্পত্তির উপর কোনো লোভ নেই।
আমি তো শুধু ব্যাস আমার স্বামীর সঙ্গে সুখী থাকতে চাই। সারা জীবন সুখে থেকো তোমরা দুজন। দেখলে তো বাবা তুমি, ওই রূপা আমাদের নাক কেটে দিয়ে চলে গেল। আমার যদি হাত চলতো না, ওর গলা কেটে দিতাম। দেখ বাবা, যেটা ভাবছিস সেটা করতে অনেক সময় লাগবে। মানে খুব ভালো হয়েছে ও নিজেই বিয়ে করে নিয়েছে, না হলে ওর জন্য আমাদের ছেলে দেখতে হতো, বরপণ দিতে হতো, সম্পর্ক রক্ষা করতে হতো। নিজেই চলে গেছে, খুব ভালো হয়েছে। কি ঠিক বলেছি তো? এই নাও। কি হয়েছে? কোনো কাজ পেলে? না, পড়াশোনাটাও কমপ্লিট করতে পারলাম না, তার উপর এক্সপিরিয়েন্সও নেই, তাই কাজ পেতে খুব প্রবলেম হচ্ছে। আরে তুমি এত চিন্তা করো না, চেষ্টা করতে থাকো, দেখবে কিছু না কিছু তুমি পেয়েই যাবে। কিন্তু রূপার টাকাও তো শেষ হয়ে আসছে। আচ্ছা, একটা কাজ করো, এই নাও। আরে নাও না। আরে নিজের জন্য নয়, অন্তত সন্তানের কথা তো ভাবতে হবে, তাই না? আচ্ছা তুমি বসো, আমি আসছি একটু। রূপা, রূপা কি হলো কি? হ্যাঁ, খুব ব্যথা করছে রূপা? রূপা, হ্যাঁ, তোমার খুব কষ্ট হচ্ছে? একটু সহ্য করো, আমি এক্ষুনি আসছি, আমি ট্যাক্সি নিয়ে আসছি। দেখো, হাসপাতালের বিল তো আমি দিয়ে দিয়েছি, ওই নিয়ে তোমাদের কিছু চিন্তা করতে হবে না। আমি শুধু একটা কথা বুঝতে পারছি না যে কখনো ভেবেছো তোমাদের এইভাবে কতদিন চলবে? রূপামা, আমি তো কতবার বলেছি যে যখন ওই বাড়িতে তোমার অধিকার আছে, তোমার অংশ আছে, সেটা তুমি বুঝে নিচ্ছ না কেন? কিন্তু তুমি তো বুঝতেই চাইছো না। না না, সেরকম নয়, 2-3 জায়গায় কথা হয়েছে, কোথাও না কোথাও নিশ্চয়ই কাজ পেয়ে যাব। ভালো কথা তো জামাই যে কাজ তুমি পাবে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে যখন সম্পত্তিতে রূপার এত বড় অংশ আছে, তাহলে এইভাবে না খেয়ে মরার মানেটা কি? চাইলে ও রাজ করতে পারে। তোমরা দুজন কমপক্ষে নিজেদের ব্যাপারে না হলেও তোমাদের সন্তানের ব্যাপারে ভাববে তো। দেখুন, সত্যি কথা বলতে আমি আসলে একদমই চাই না যে রূপা ওদের কাছে গিয়ে হাত পাতুক। দেখো, ঠিক আছে, যেরকম তোমরা দুজন ভালো বোঝো। আমি চলি তাহলে, ভালো থেকো, খেয়াল রাখবে। নমস্কার। দেখো, কাকা যখন বলছে তখন ঠিকই তো বলছে। আমিও অনেক ভাবলাম, 2 হাত জোর করে ওদের সামনে আমি নত হবই বা কেন? এটা তো আমার অধিকার, তাই না? আমার জন্য নয়, অন্তত আমার মেয়ের জন্য তো নিতেই পারি। আর যদি ওরা না দেয় তাহলে? যদি না দেয় না, তাহলে এবার আমার থেকে খারাপ আর কেউ হবে না। পাগল হয়ে গেছিস নাকি? একটা টাকা পাবি না তুই। ভিক্ষা করছি না তোমার কাছে, আমার অধিকারটা আমি চাইছি। আর তাছাড়াও এখানে যা যা সম্পত্তি রয়েছে না,
এই সব কিছু আমার বাবার তৈরি। আর ওনার কাগজপত্র অনুযায়ী এই সব কিছু না আমার আর আমার মায়ের নামে রয়েছে। সেই জন্য আমি তো শুধু ছোট একটা অংশ চাইছি, দিয়ে দাও চুপ করে, আর আমার কিচ্ছু চাই না। তোর ওই ভিখারি স্বামী আর সন্তানকে নিয়ে বেরিয়ে যায় এখান থেকে, নাহলে তোদের এত ভাগ করবো না কেউ গুণে শেষ করতে পারবে না। দেখো, তোমরা সবাই না আমাকে অনেক অপমান করেছো, আমি এত সহ্য করেছি, কিন্তু আমার বাচ্চা আর আমার স্বামীকে অপমান করলে কিন্তু সেটা সহ্য করব না, বলে দিচ্ছি কিন্তু আমি। হ্যাঁ, যা যা, চলে যা এখান থেকে। তোকে তো আমি দেখাচ্ছি, ধরো তো ওকে। রূপা আমার দিব্যি আর আমাদের বাচ্চার দিব্যি, এসব ছাড়ো। আর রূপা তুমি চলো এখান থেকে, আমি বলছি। আজ কিন্তু ঠিক করলে না তোমরা, তোমাদেরকে আমি কোর্ট পর্যন্ত নিয়ে যাব, রাস্তায় নামিয়ে আনবো তোমাদের। চলো এখান থেকে। রাস্তায় তোকে আজকে কেটে ফেলবো। পাগল হয়ে গেছিস? বসে এখানে। আগেই বলেছিলাম ওখানে যেও না, ফাল তোমাদের অপমান করলো। চলো ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গেছে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর আমি তো একটা কাজ পাবোই, তাতে আমাদের ভালো করে চলে যাবে। কিন্তু তোমার অপমান আমি একেবারে সহ্য করতে পারছি না, তাই তোমার অপমানের বদলা আর আমার অধিকার দুটোই না আমি নিয়ে ছাড়বো। রূপা এসব তুমি কি বলছো? আমি বাজে বকছি না, তুমি শুধু আমার সাথে থাকো। দাদা, আমার তো মনে হয় দাদা ওকে একটা অংশ দেওয়া হোক। এই যে দেখো না, মানে ব্যাপারটা হলো পেপারেও ওর নাম রয়েছে। এই দেখো, কোর্টে তুমি কিন্তু তোমার অধিকার প্রমাণ করতে পারবে না। এমন না হয় যে একটুখানির জন্য পুরোটাই হারাতে হয়। ঠিক আছে, ডেকে আনো ওকে, বিষয়টার একটা নিষ্পত্তি করে ফেলি। ও তো জেদ ধরে বসে আছে, মিটমাট করার কোনো জায়গাই নেই। কোনো অন্য রাস্তা দিয়ে ডাকতে হবে। সেটা কিভাবে? তোমার বিবাহ বার্ষিকী আগামী সপ্তাহে, ওদেরকেও নিমন্ত্রণ করে দিই। একটু ভালোবেসে দুটো মিষ্টি কথা বলতে পারলে তাহলে ব্যাপারটা মিটমাট হয়ে যাবে। আর একটা কথা বলি দাদা, যতদিন মামলা কোর্টে চলছে, কম করে ততদিন অন্তত ওর সাথে ভালো করে কথা বলো। এরপর তোমার মর্জি। ঠিক আছে, তাই হবে। আসতে বলো। বাবা, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমরা এখন ঠিক করেছি যে তোমাদের যা ভাগ সেটা আমরা দিয়ে দেব। বাবা, তুমি আমাদের কথা এতটা ভেবেছো, ব্যাস সেটাই অনেক। আর কোর্ট কেসে যে ব্যাপারটা সেটা আমি ফেরত নিয়ে নেব। আচ্ছা বাবা, তাহলে এবার আমরা আসি। হ্যাঁ, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, আজ আমার বিবাহ বার্ষিকীর দিন। রান্না হয়ে গেছে, আর এমনিতেই অনেক রাত হয়ে গেছে। এখানেই থেকে যাও। এমনিতেও কাল উকিল আসবেন বাড়িতে, কাগজপত্রে সব সই করে নিও। কি কৈলাস? হ্যাঁ,
আমি কিচ্ছু করিনি, আমি বলছি না আমাদের ছেড়ে দিন। আমি কিচ্ছু করিনি স্যার আমরা কিচ্ছু কাকা, জানি না স্যার। স্যার কাকা, আমরা আমি তো এসব জানি না কিচ্ছু সব কি করিনি। করে আর কখন হলো। আমি কিচ্ছু করিনি স্যার, তুমি একটু বলো না আমি কিচ্ছু করিনি। আমরা সত্যি জানেন এগুলো কিভাবে হলো স্যার। আপনি আমার রূপাকে ছেড়ে দিন স্যার। রূপা কিচ্ছু করেনি। কাকা, কাকা তুমি বলো না কাকা, আমি কিচ্ছু করিনি। কাকা আপনি কিছু বলুন না, কিছু বলছেন না কেন আপনি? সবাইকে মেরে দিলে তুমি? আরে পুরো পরিবারটাকে শেষ করে দিলে। তোমার মনে এত বিষ ছিল? রূপা তুমি একজন খুনি। খুনি তুমি। দেখুন ইন্সপেক্টর, আমরা সত্যি বলছি আমরা কিচ্ছু জানি না। ঘর থেকে কুড়ুলটা পেলাম, এখানে রক্ত লেগে আছে। ঠিক আছে, এটাকে তদন্তের জন্য নিয়ে চলো। রূপা তুমি নিজের অপরাধ স্বীকার করে নাও। কি কি বলছো তুমি? এটাই যে তুমি এটা মেনে নাও যে তুমি এদের সবাইকে মেরেছো। ঠিক আছে, যদি তুমি বলো তাহলে আমি মানছি যে আমি সবাইকে মেরে ফেলেছি। আমি নিজের বাবা মা দাদা বোন সবাইকে মেরে ফেলেছি। আমি মেরে ফেলেছি সবাইকে। লাল সিং পরিবার হত্যাকাণ্ড আমি রূপা সিং অপরাধ স্বীকার করেছে। পাগল হয়ে গেছে মেয়েটা। জামাই বাবা তুমি কখন এলে? ব্যাস আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। আপনি যা ভেবেছিলেন তাই হয়েছে। তার মানে কি? এই কি বলছো তুমি? মানে এটা যে সবার আগে আপনি রূপাকে ওর পরিবারের বিরুদ্ধে উস্কিয়ে ওর নামে দোষ দিয়ে সবাইকে খুন করে বেঁচে গেলেন, আর আজকে এই সমস্ত প্রপার্টি আপনার হয়ে গেল। ঠিক আছে, সব সম্পত্তি আমার হয়ে গেল তো? বুদ্ধিমান ছেলে। বুদ্ধিমান তো অবশ্যই, তবে বোকামি আপনি করছেন। আসলে সমস্ত চাল আপনি নন, আমি চালছিলাম। এখন তো আমি রূপাকে দিয়ে ওর অপরাধ স্বীকার করিয়ে নিয়েছি, কিন্তু জানেন তার ঠিক আগে ও সমস্ত প্রপার্টি আমার নামে করে দিয়েছে। আর এর মানে কি আপনি জানেন? হ্যাঁ কাকা বাবু, এর মানে হলো এটাই যে এখন থেকে প্রপার্টির মালিক আপনি নন, আমি। দেখো জামাই বাবা, এখন যা হবার তা তো হয়েই গেছে। সমস্ত সম্পত্তি এখন তোমার। আমাকে শুধু একটা ছোটখাটো অংশ দিয়ে দাও। আমি তো সারা জীবন ধরে খেটেছি। ব্যাস দেখো, আমি তোমাকে কোনো সমস্যায় ফেলবো না। আমার এইটুকু কথা তুমি মানবে না? জামাই বাবা, এবার এখানে শান্তিতে চুপচাপ তোকে মেরে ফেলবো। কে আর কি করে জানতে পারবে কেন মরলো, কেন মরলো, কি মরলো? ওকে ছেড়ে দাও, না হলে গুলি করে দেবো। এই ছাড় ছাড় ছাড়। এখানেও আপনি হেরে গেলেন কাকা বাবু। আপনার চাল আমি বুঝতে পেরেই আমি পুলিশকে সবকিছু বলে আপনাকে অ্যারেস্ট করার প্ল্যান বানিয়েছি। রূপাকে আমিই বলেছিলাম ও যেন সমস্ত দোষ স্বীকার করে নেয়, আর এই মিডিয়াতে প্রচার হওয়াতে তুমি ফেঁসে গেছো কাকা বাবু। ওকে নিয়ে চলো। চল।
লালসি, ওর স্বামী, ছেলে, বৌমা আর মেয়ে এরা প্রত্যেকে মারা গেছে। এবং লাল সিং এর নিজের ভাই কৈলাস ওকেই সব কিছুর হত্যার এবং পুলিশকে মিথ্যা কথা বলার অপরাধে আদালত ওকে ফাঁসির শাস্তি শোনায়, যার বিরুদ্ধে ও আদালতে উবরি আপিল করে। এবং আরেক দিকে রূপা সমস্ত প্রপার্টি পাওয়ার সত্ত্বেও সেই বাড়িতে থাকতে চায় না। ও একটা ছোট্ট বাড়িতে থাকছে এবং চেষ্টা করছে জীবন ওকে যতটা কষ্ট দিয়েছে তার থেকে অনেক বেশি ভালোবাসা ও নিজের সন্তানকে দিচ্ছে। নরেন্দ্র নিজের একটি ব্যবসা শুরু করেছে। আজ ও নিজের পরিবারের জন্য অর্থ উপার্জন করে। কিন্তু এটাও একটা সত্যি, যদি লাল সিং এবং তার বাচ্চারা রূপাকে সৎ মেয়ে এবং সৎ বোন না ভেবে যদি নিজের মনে করত, তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না এবং আজ সেই পরিবার খুশির সঙ্গে জীবন কাটাতো। কিন্তু না। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি পরের এপিসোডে আবার উপস্থিত হব কোনো চাঞ্চল্যকর ঘটনার সাথে নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইম থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।